শহরতলি থেকে অনেকটা দূরে মির্জাবাড়ির স্থান। নির্জন শান্ত পরিবেশ চারিদিকে, নেই কোনো গাড়ির হর্ন। কোলাহল পরিবেশ, সচরাচর শোনা যায় না সেটা। আয়শা মির্জার স্বামী খুব শখ করে বাড়িটি তৈরি করেছিলেন। বাড়ির ব্যবসা বাণিজ্য শহরমুখী, যাতায়াতে সমস্যা হলেও তারা মির্জা বাড়ি ছাড়া আলাদা থাকার কথা বলে না। কাজ শেষে সবাই ফিরে আসে শান্তি নীড়ে। এই শান্তি নীড় যেন একটা অশান্তিতে পরিণত হয়েছে, এমনটাই মনে করেন আয়শা। গত ৯টা মাস বাড়িটা যেন পাতালপুরিতে ডুবে গেছে। কেউ কারোর সাথে কথা বলে না, হয় না একসাথে খাওয়া দাওয়া। সবাই যেন সেই ৯ মাস আগেই পড়ে আছে। সব কিছুরই মূল যেন ইনায়া, এটাই মনে হয় আয়শা মির্জার। সোহানার আধিক্যতার জন্য চুপ করে যান। মাঝে মধ্যে ইনায়ার জন্য মায়াও হয় তার। 18 বছর বয়সেই বাবা মা হারানোর পর বিয়ে। সব কিছু ভাবলে ভীষণ মন খারাপ হয় ইনায়ার জন্য। তারপরেও একটা কথা আছে না, মানুষ স্বার্থের কাঙ্গাল, ঘুরে ফিরে সেই স্বার্থের পিছনে ছোটে সব। 4 একর জায়গায় বিশাল বড় মির্জা বাড়িটিকে চারিদিকে ঘিরে রয়েছে বড় প্রাচীর। বাড়ির মূল দরজা হতে রাস্তা কিছুটা এঁকে বেঁকে গিয়েছে সদর দরজা অবধি। তারপরে বাড়ির সামনে থামে কালো একটা গাড়ি। বেরিয়ে আসে ইনায়া আর নিধি দুজন। বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় আয়শা মির্জা বসে বসে পান চিবোচ্ছে। নিধি সিঁড়ি বেয়ে তার রুমে চলে গেল। এখনই গোসল করতে হবে। বিশ্রী কাণ্ড করছে সে রাস্তায়। ইনায়া সামনে এগোতেই খেকিয়ে উঠলেন আয়শা। এই এদিকে আয় তুই। ইনায়া মাথায় ঘুমটা ভালো করে টেনে আয়শার সামনে আসে। কেন জানি দাদিকে তার ভীষণ ভয় করে। দাদি যে তাকে বাঁকা চোখে দেখে তা ভালো বুঝতে পারে ইনায়া, তবুও সে চুপচাপ থাকে। কেমন গেল তোর আজকের দিন? জি দাদি, ভালো। আয় আমার পাশে বস। পান খাওয়া দাঁতে হেসে বলে উঠলেন আয়শা মির্জা। ইনায়া আশ্চর্য হয় খানিকটা দাদির ব্যবহারে। এমন করে আয়শা তার সাথে কোনোদিন কথা বলছে বলে মনে হয় না। ইনায়া মাথা নিচু করে বসে তার পাশে। আয়শা মির্জা কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, এমন করে কি তোর জীবন যাইবে? দেখ বাবা, আমি সাদাসিধে কথার মানুষ। এই বাড়িতে কিসের আশায় আসিস তুই বলতো? স্বামী দিয়েই তো স্বামীর সংসার। যেখানে সেটাই নেই, তাহলে এই বাড়িতে কেন পড়ে থাকবি বলতো? কিসের আশায়? যেখানে নাভান তোকে না দেখে বাড়ি ছেড়েছে। মধ্যযুগের নারীরা একটা কথা বলতো, জানি সেটা কি? ইনায়া দুপাশে মাথা নাড়ায়। অতএব জানে না সে। আয়শা মির্জা ভালো করে তাকায় ইনায়ার পানে। বলতো, জামাইরা হলো 7 ভাই, জামাই বিনে কেউ নাই। স্বামী যদি ভালো হয়, তার মুখের দিকে তাকিয়ে সারা জনম মানুষের কটু কথা শুনেও পার করা যাবে। স্বামী হলো স্ত্রীর রক্ষক। স্বামীর বাড়িতে যতই বিলাসিতা, মানুষজন ভালো থাকুক না কেন, স্বামী যদি ভালো না হয়, বউয়ের কোনো মর্ম থাকে না। জীবনটা তো সামনে পুরোটাই পড়ে আছে ইনায়া। নাভানের আশায় না থেকে জীবনটা নতুন করে শুরু কর। এই বাড়িতে ঘুরে ফিরে তোর একটাই পরিচয়, নাভানের বউ। সোহানা যতই তোর নিজের পরিচয় দেখ, সেটা তো মুছে যাবে না। আজ না কাল তোদের সম্পর্ক ভেঙেই যাবে। সোহানা ঠিক তোকে পড়াশোনা করিয়ে অন্যথায় বিয়ে দেবে। তখন লোক জানাজানি বেশি হবে। এর চেয়ে ভালো এখনই একটা ব্যবস্থা কর। আমরা তোর পাশে থাকব। শক্ত কর নিজেকে। কথাগুলো বলে থামলেন আয়শা। ইনায়া অনুভূতি শূন্য হয়ে বসে আছে তার সামনে। মুখে কোনো কথা নেই। কথাগুলো তার অজানা নয়। আজ না কাল ঘরের ছেলে ঘরে ফিরবেই। তখন কোথায় ঠাঁই হবে তার? এর চেয়ে ভালো না আত্মসম্মান নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া? কিন্তু কই যাবে সে? পৃথিবীতে সে বড্ড একা। আয়শা মির্জা ইনায়ার মাথায় হাত বুলিয়ে দেন। রান্নাঘরের দিকে চোখ রাখেন। নিপা রান্না করায় ব্যস্ত। সতর্ক হয়ে বলে ওঠে, আমি যে এসব বলেছি সোহানা যেন না জানে। পাছে বলবে আমি তোর কানে বিষ ঢেলেছি। এমনিতেই সিআইডি নিপা সারাদিন কুটনামি করতে থাকে আমার নামে। কে কার নামে কুটনামি করে গিন্নি? কথাটা শুনে সামনে তাকায় আয়শা মির্জা। ঈশান দুষ্টু হেসে তার দিকে তাকিয়ে আছে। বিরক্তিতে মুখ কুঁচকালেন তিনি। ঈশান তাকে বড্ড জ্বালায়। তোকে বলবো কেন? তুই আমাদের কথার মাঝে হাত ঢোকাচ্ছিস কেন? বারে, আমি তোমার কর্তা না? কথাটা বলে বসতে বসতে রান্নাঘরে থাকা নিপাকে হাঁক ছেড়ে ডাকে ঈশান এক গ্লাস পানি আনার জন্য। সামনে তাকায় ইনায়ার দিকে। মেয়েটি মায়াবী, মুখটা বড্ড করুণ হয়ে আছে। একসাথে ইনায়ার জীবনে এত কিছু ঘটে গেছে, তার ধাক্কাটা সহজে কাটিয়ে তোলার মতো নয় 18 বছর বয়সী মেয়ের। ঈশান তাকানোর অবস্থায় ইনায়া চোখ তুলে মিলিত হয় 2 জোড়া চোখের দৃষ্টি। তড়িৎ গতিতে চোখের দৃষ্টি নামায় ইনায়া।
ছেলের ডাক শুনে তাড়াতাড়ি করে পানি নিয়ে এলেন নিপা। ঈশান একটানে পুরো গ্লাস শেষ করে নিপার হাতে গ্লাস দিয়ে আহ্লাদি কণ্ঠে বলে, বড্ড খিদে পেয়েছে মা। তোমার স্বামী ভাসুর আর যা মিলে আমাকে প্রচুর খাটিয়েছে। সকাল থেকে অফিসে 1 কাপ কফিও খেতে পারিনি। আহারে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি এখনই ভাত বেড়ে দিচ্ছি। আর ইনায়া, তুমি বসে আছো কেন? নিধিকে নিয়ে খেতে আসো। বলেই রান্নাঘরে দৌড় দিলেন নিপা। বাকি সবাই আসার আগে দুপুরে রান্না শেষ করতে হবে। ইনায়া বরাবরই অবাক হয় ঈশানের প্রতি। সবার সাথে গম্ভীর রকচটা মানুষটা মা আর দাদির কাছে এলেই বাচ্চা হয়ে যায়। নিপাও ছেলেকে 5 বছরের বাচ্চা ভাবে যেন। আসছে নবাব, তাকে সবাই খাটায়। শোন, আমার 2 ছেলে সোনার টুকরো, তাদের নিয়ে যাতে বলবি না। আজকে আসতে দে তোর বাবা আর জ্যাঠাকে। তুমি কেমন গিন্নি? হ্যাঁ, কর্তার দুঃখ বোঝে না? বয়স তো কম হলো না গিন্নি, কুটনামি কমাও। বাকি জীবন তো আমার তোমার কুটনামিতেই পার হয়ে যাবে। ঈশানের কথায় তেতে ওঠে না আয়েশা মির্জা। ইনায়া আস্তে করে ব্যাগ নিয়ে তার রুমে চলে যায়। সে সোহানা মির্জার সাথে কথা বলবে। দাদির কথাগুলো আসলেই সত্যি। এইভাবে জীবন চলবে না, শোক কাটিয়ে উঠতে হবে তো তাকে। ইনায়া যেতেই ঈশানের উপর তেড়ে আসেন আয়েশা। কানমলা দিয়ে রুষ্ট কণ্ঠে বলেন, তা আমি যখন এতই খারাপ, নিয়ে আয় নতুন গিন্নি, দেখি তার স্বামী ভক্তি আমার থেকে বেশি কিনা। ঈশান মুচকি হেসে বলে ওঠে, আনবো তো, তাকে নিজ হাতে বানাবো আমি। লোহার চেয়েও শক্ত, ইস্পাতের মতো, যার প্রতিঘাতে তুমি 10 টুকরো হবে আশু। তাই বলছি, কূটনৈতিক বুদ্ধি এখন কমাও। নিজের ঘরের বিছানায় শুয়ে আছে ইনায়া। বিকাল হতে চলল, দুপুরে খেতে যায়নি নিচে। নিধি এসে অনেকবার বলে গেছে, ইচ্ছা হয়নি তার। জীবনটাই হাঁপিয়ে উঠেছে প্রায়। সবই তো ঠিকঠাক ছিল ইনায়ার জীবনে। বাবা মাকে নিয়ে তার সুন্দর হাসি খুশি একটা পরিবার ছিল। শুধু সুখ আর শান্তিতে ভরপুর তাদের ছোট্ট মধ্যবিত্ত সংসার। তাদের সুখে গ্রহণ হয়ে এলো একটা অ্যাক্সিডেন্ট। তারপর নিমিষে সব কিছু উলটপালট হয়ে গেল। বাবা মা হারিয়ে সদ্য 18 পা দেওয়া বাচ্চা মেয়েটির কাছে তখন সব কিছুই দুঃস্বপ্ন মনে হয়েছিল। যেন ঘুম ভাঙতেই ঠিক হয়ে যাবে সব। কিছুতেই সম্মুখের ঘটনাগুলো তার মানতে ইচ্ছে হয় না। বরাবরের মতোই ইনায়া নিশ্চুপ থাকে। মাঝে মধ্যে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে তার, কিন্তু তারপরও গলার মধ্যে কান্না গিলে নেওয়ার অসীম ক্ষমতা হয়ে বসে আছে এতদিনে। শোয়া থেকে উঠে বসে আলমারির কাছে যে ইনায়া, সেখান থেকে বের করে 3 জনের হাস্যোজ্জ্বল একটা ছবি। হাত বুলায় ছবিটির ওপর। মনে পড়ে 1 বছর আগের কথা। নাভানের সাথে ইনায়ের বিয়ে ঠিক হয়েছে তখন 2 মাস। সোহানা মির্জা বলেছিলেন নাভান ফিরতেই ইনায়াকে বউ করে ঘরে তুলবেন। তখন থেকেই তার ছোট্ট কিশোরী মনে নাভানের জন্য সুপ্ত ভালোবাসা পুষেছিল। বিয়ে সংসার নিয়ে কত শত স্বপ্ন সে ভাঁজ করে রেখেছিল মনের গভীরে। হঠাৎ বাবা মায়ের মৃত্যুর পর সোহানার সাথে এই বাড়িতে আসে। পরিশেষে নাভানার সাথে বিয়ে। সব কিছু ভাবলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ইনায়ার। মা এসেছে ভাবি, তোমাকে যেতে বলেছে তার ঘরে। আচমকা নিধির কথায় ঘোর ভাঙে তার। চটজলদি উঠে দাঁড়ায় ইনায়া। মাথায় কাপড় টেনে নিধির সামনে গিয়ে জিজ্ঞেস করে, লাঞ্চ করেছে তারা? তোমার কাছে জিজ্ঞেস করেছিল, বলেছি খেয়ে শুয়ে আছে। খাওনি বললে সবাইকে বকবে। ঠোঁট উল্টে বলল নিধি। ইনায়া নিধির সাথে কথা বলতে বলতে সোহানার ঘরের সামনে এসে দাঁড়ায়। নিধি তার থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে যায়। মা ভাবির কথার মধ্যে থাকতে চায় না সে। শহরের বেশ সুনামধন্য একটা রেস্তোরাঁয় আমেরিকান ক্লায়েন্টের সাথে মিটিং আছে নাভানের। ক্লায়েন্ট ইতিমধ্যে সেখানে উপস্থিত, কিন্তু দেখা নেই নাভানের। নাভানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাফরান আহমেদ কখন থেকে নাভানকে লাগাতার ফোন দিয়েই চলেছে, কিন্তু নাভান ফোন রিসিভ করছে না। সময়ের আগে চলা নাভান শাহরিয়ারের মিটিংয়ে লেট। ভাবতেই অবাক লাগছে সাফরানের। প্রায় 5 মিনিট পর হন্তদন্ত হয়ে রেস্তোরাঁয় আসে নাভান। পার্সোনাল বড় কেবিন বুক করা হয়েছে সেখানে। 12 নম্বর কেবিনের দরজার পাশেই সাফরান দাঁড়িয়ে ওয়েট করছিল। আজকে ফর্মাল ড্রেসে নেই নাভান। পরনে ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট অ্যান্ড ব্ল্যাক হুডি। সাফরান অনেক বিস্ময় হলো। অফিসিয়াল কাজে সবসময় নাভান ফর্মাল ড্রেসেই আসে। তার স্যারের মাথায় ঠিক আছে তো? গুনে গুনে 20 মিনিট লেট স্যার। ঠিক আছেন আপনি? ইয়া, সবাই এসে গেছে? জি স্যার। ওকে, লেটস গেট স্টার্টেড। সন্ধ্যার মিটিং শেষে ক্লায়েন্টের সাথে ডিনার করে বাড়ি ফিরবেন নাভান। কেবিন নাম্বার 25, নাভানদের অপোজিট পাশের কেবিন সেটা। ছোট গ্লাসে রেড ওয়াইন ঢালছে লিও। মুখ তার কুচকে আছে অনেকটা।
মাথা কিছুটা ঝাড়া দিয়ে এক টুকরো বরফ মুখে ঢুকায় সে। হাতের ওয়াইনের বোতলটা শব্দ করে টেবিলে রাখে লিও। গ্লাসের ওয়াইন এক চুমকে শেষ করে বোতলে মুখ লাগিয়ে ডকডক করে খেয়ে শেষ করে সেটা। এতক্ষণ তাকে চুপচাপ পরখ করছিল জিসা। ছেলেটা দিনকে দিন প্রচুর পাগলাটে হয়ে যাচ্ছে। লিও ততক্ষণে আরেকটা বোতলে হাত দিতেই সেটা সরিয়ে দেয় জিসা। চোখ মুখ শক্ত করে সে, আর কত গিলবি, পরে তো বাড়ি যাওয়ার শক্তি পাবি না। ঠোঁট ছড়িয়ে হাসল লিও। এইরকম আরও দুটো খেলেও আমি ফিট থাকবো। দেখাই খেয়ে? দরকার নেই স্যার, আমাকে খেয়ে দেখাতে হবে না আপনার। তার মধ্যেই কেবিনে ঢুকলো অদিতি। মলিন চেহারায় উস্কো খুস্কো চুল, সবসময়ের মতো আবেদনময়ী হাসিটা ঠোঁটে নেই। পরনে হাঁটু অবধি স্কার্ট স্টপ। ক্লান্ত ভঙ্গিতে এসে বসে পড়ে জিসার পাশে। লিও আর জিসা অদিতির দিকে তাকিয়ে আছে। এইরকম বিধ্বস্ত অবস্থায় অদিতিকে দেখে জিসা হকচকিয়ে গেল। অদিতি, কী হাল করছিস তোর? কোনো প্রবলেম হয়েছে? না ভান আমার সমস্যা। ও আমাকে নিজের লাইফে চায় না, আমাকে অ্যাভয়েড করছে ও। বিচলিত গলায় বলে ওঠে অদিতি। জিসা মাসি তাড়ানোর মতো বলে ওঠে, এটাই তো হবারই কথা, কারণ সে কয়েক মাস ধরেই তোর প্রতি উদাসীন ছিল। বাদ দে, ব্যাপার না। বাদ দেব কিভাবে? আমি সিরিয়াস রিলেশনে ছিলাম, তুই বুঝতে পারছিস না অবস্থা? কি বুঝবো বলতো? নাভরানের গার্লফ্রেন্ড তো বছর ঘুরতে বদলাতে থাকে, এ আর নতুন কি? কিন্তু তোর সাথে সম্পর্কটা নিয়ে আমরা ভেবেছিলাম নাভানো তোর মতো সিরিয়াস, এমনটাই মনে হতো সবার, কারণ তোর কাছেই তার লং টাইম রিলেশন ছিল। বুঝলাম না কি হলো হঠাৎ, আমি বুঝতে পারছি না। রিভেন্স অফ নেচার, মেনে নে সব, এটা কোনো বিষয় হলো? এতক্ষণ চুপ করেছিল লিও। কথাটা বলে অদিতির দিকে বাঁকা চোখে তাকায় সে। অদিতি লিওর দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, কি বলতে চাইছিস? মেনে নেব? এত সহজ না সব কিছু মেনে নেওয়া। আমি এর শেষ দেখে ছাড়ব। সহজ অদি? প্রেগনেন্ট হওয়ার পরেও যদি অ্যাবর্শন করিয়ে বয়ফ্রেন্ডকে জাস্ট ফ্রেন্ড বানানো হয়, তাহলে এটা আবার এমন কি? কথাটা শুনে রক্তিম চোখে লিওর দিকে তাকালো অদিতি। লিও শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। অদিতি বিরক্ত স্বরে জিসাকে বলে, আমি আসছি জিসা, কাল ক্যাম্পাসে দেখা হবে। বলে বেরিয়ে যায় অদিতি। লিও বাঁকা হেসে আবার ওয়াইনের বোতলে হাত দেয়। জিসা অবাক হয়ে লিওকে জিজ্ঞেস করে, কি হয়েছে বলতো? লিও তার ফোন বের করে জিসার হাতে দেয়। জিসা দেখতে পায় লিও নাভানকে কিছু ভিডিও ক্লিপ আর ডাক্তারের দেওয়া প্রেগনেন্সির রিপোর্টের ছবি। নাভানকে সেন্ড করছে আরও 4 মাস আগেই। ছবি আর রিপোর্ট দেখে বিচলিত হয়নি জিসা, কারণ এইসব তার 3 বছর আগেই দেখা, যখন অদিতি লিওর সাথে ব্রেকআপ করেছিল। সব দেখে মন খারাপ করে জিসা বলে ওঠে, এইসব করে কী হবে বল? যা হারিয়েছে তার পাওয়া যায় না। মামনি আসবো? সোহানা আর নাহিদ মির্জা বসে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছিলেন। ইনায়ার ডাক শুনতেই তাকে রুমে আসতে বলে সোহানা। ইনায়ার রুমে ঢুকতেই সোহানা তাকে নিয়ে বসিয়ে দিলেন। সামনে রাখলেন অনেকগুলো শপিং ব্যাগ। তিনি ইনায়ার পাশে বসে পড়লেন। একে একে বের করলেন অনেকগুলো চুড়িদার। এগুলো গায়ে জড়িয়ে দেখিস তো মা, সবগুলো তোর জন্য এনেছি, খুব মানাবে তোকে। আরও একটা জিনিস আছে বলেই পাশ থেকে অ্যাপল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এনে ইনায়ার হাতে ধরিয়ে দিলেন তিনি। ইনায়া তাকাতেই হাসলেন। কবে থেকে কিনবো ভাবছিলাম, আজকে তোর বাবাই আর আমি গিয়ে নিয়ে এলাম। এটা দিয়ে কি করব আমি? দরকার পড়বে, আজকাল তো এটা ছাড়া চলে। আমার চাই না, কিছু কথা বলবো তোমাকে। ইনায়ার কথা শুনে তার দিকে গভীর দৃষ্টিপাত করেন সোহানা। এতক্ষণ ফোনে নজর রাখা নাহিদ মির্জাও ইনায়ার দিকে তাকালেন। ইনায়ার মুখটা অনেক শান্ত হয়ে আছে। সে সোহানার হাত ধরে মাথা নত করে বলল, মামনি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, নিজের মেয়ের মতনই দেখো। আমাকে স্বাভাবিক করতে, সব কিছু ভুলে যেতে তুমি অনেকভাবেই চেষ্টা করছো, কিন্তু আমার জীবনের এই দুঃখ, কষ্ট, বেদনা আমি কতটুকুই মুছতে পারবো তা নিজেই জানি না। তুমি যদি এখন জিজ্ঞেস করো কেন পারবো না, তাহলে বলবো আমি মরুভূমির প্রখর রোদের তপ্ত আগুনে পোড়া বালিমাটি নই যে ইচ্ছে মতো পানি ঢালেও ভিজবে না, তার শোষণ ক্ষমতা অনেক। আমি এক রক্তে মাংসে গড়া মানুষ, আমারও কষ্ট হয়। নিজেকে সামলাতে অনেক রকমভাবে আমি চেষ্টা করেছি, কিন্তু কোথাও গিয়েও আমি যেন এক ব্যর্থ মানবী। কখনো কখনো আমি এই জায়গায় হেরে যাই। আমি কেন অন্য মেয়েদের মতো স্বামী সংসার করব না? আমার স্বামী কেন আমাকে ভালোবাসবে না? নিজের ভাগ্য নামে দুর্ভাগ্যকে মানতে পারি না কিছুতেই। আমি কি সত্যি এসব ডিজার্ভ করি? হয়তোবা করি। এ যাবত থামলো ইনায়া। বড় করে নিঃশ্বাস ফেলে সে। সোহানা আর নাহিদ মির্জা নিশ্চুপ।
চোখ তাদের ইনায়ার দিকে। ইনায়া ধাতস্থ করলো নিজেকে। বাবা মা দুজনের মৃত্যুর পর মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত ছিলাম আমি। একটা ট্রমার ভেতর ছিলাম। বাবা মা নেই, মানতেই পারিনি তখন। এর 1 মাসের ভেতর আবার নাভানের দেওয়া বেদনা, সব মিলিয়ে বিধ্বস্ত হয়ে উঠেছিলাম তখন এমনও সময় গেছে তোমাদের অজান্তেই নিজেকে শেষ করতে চেয়েছিলাম। বলেই থামলো ইনায়া। সোহানা আতকে উঠলেন। প্রায় নাহিদ মির্জাও একই অবস্থা। যদি কিছু করে ফেলতো ইনায়া, মৃত্যুর পর কি জবাব দিতেন তিনি ইনায়ার বাবা মার কাছে? ধ্যান ভাঙল ইনায়ার কথা শুনে। কেন করিনি জানো? মৃত্যুর পরের জীবনের কথা ভেবে। নিজের জীবন দিয়ে তো আমি মৃত্যুর পরে সুখে থাকতে পারবো না, হব জাহান্নামী। এর চেয়ে ভালো দুঃখ কষ্টগুলো আমার ভেতরে নিয়েই বাঁচব। আমি নিজেকে গুছিয়ে নেব ভেবেছি, কিন্তু এই বাড়িতে থাকলে সেটা পারবো না। ক্ষণে ক্ষণে মনে হবে আমি এই বাড়ির কে, কিসের পরিচয় আছি এখানে। নাভানের কথা মনে করে আমার কষ্ট বেশি হবে। 3 কবুল বলে তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি। ওনার প্রতি আমার আক্রোশ রাগ প্রচুর পরিমাণে থাকলেও ভালোবাসাটা আমি মনের গহীনে লুকায়িত রাখব। সেটা শুধু আমার নিজেরই মনে অজান্তে থাকুক, কেউ না জানুক সেটা। নাভান নিশ্চয়ই বাড়িতে ফিরে আসবে। তোমরা এখন তার প্রতি ক্ষোভ প্রকাশ করলো, একদিন ঠিকই মেনে নেবে, কারণ সে তোমাদের একমাত্র ছেলে। তখন আমি আর উনি কি করে নিজেদের ফেস করব? আমাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি পুরান ঢাকায় ফিরে যাব, নিজেকে ঠিক মানিয়ে নেব। আমি এখানে থাকলে সেটা পারবো না। প্লিজ মামনি, মেনে নাও আমার কথা। সোহানা নিশ্চুপ হয়ে রইল। আজকে নিজেকে বেশি দোষী মনে হচ্ছে তার। এমন না করলেও তো পারতেন। এমনিতেই তপ্ত রোদের শুকানো শুকনো কাঠ, তিনি সেটা জ্বলন্ত আগুনে দিয়েছেন, সেটা তো জ্বলবেই। এত কিছুর পরও সোহানা ইনায়াকে পুরান ঢাকায় যেতে দেবে না। ইনায়া ওখানে গিয়ে কি করে একা থাকতে পারবে? বাবা মায়ের স্মৃতি তার চোখে ভাসতে থাকবে সর্বক্ষণ। যতই বলুক একা চলতে পারবে, মেনে নিতে পারবে, কিন্তু বলা আর করে দেখানো অনেক তফাৎ। বাস্তবতা অনেক কঠিন। সদ্য ডিম ফোটা মুরগির ছানাকে যেমন করে মা মুরগি আগলে রাখে, তেমনভাবেই ইনায়াকে 18 বছর পর্যন্ত মানুষ করেছে তার বাবা মা। সে কি করে বুঝবে বাইরের দুনিয়াটা কি? সেখানে নিজের স্বার্থ বোঝে সবাই। এমন পৃথিবীতে ইনায়াকে একা ছাড়বেন না তিনি। সোহানা বিচলিত অনেকটা, তারপরও নিরুত্তর। ইনায়া তাকিয়ে আছে তার দিকে উত্তরের আশায়। নাহিদ মির্জা ভাবলেন কিছুক্ষণ, আসলেই ইনায়ার কথাগুলো সঠিক, কিন্তু ইনায়াকে একা ছাড়াটা কতটা নিরাপদ হবে? তিনি অন্তত শান্ত হয়ে বলল, ইনায়া, তোমার কথায় যুক্তি আছে। এমন হুট করে সিদ্ধান্ত নিয়ে তোমাকে চলে যেতে দেওয়াটা কতটা ভালো হবে? তার ওপর তোমার ফুপু আনিলা আর তার হাজব্যান্ড কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিল। তুমি জেনে থাকবে ইনায়া, তোমার বাবা ব্যবসার খাতিরে আনিলার থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন। আনিলা ধার দেওয়া টাকাসহ পৈতৃক সম্পত্তির অধিকারে তোমাদের পুরো বাড়িটা নিজের নামে করার দাবি জানিয়েছে। আমি বিষয়টা তোমাকে তখন জানাইনি। কিছুদিন পর তারা বাড়িটা দখল করে নিতে আসবেন। এমতো অবস্থায় কি করে তোমাকে যেতে দেই? ইনায়া নিরাশ হলো প্রচুর। শেষমেশ ভিটে মাটিও ছাড়তে হবে। এখন কই যাবে সে? মাথা গোজার ঠাই কই? সব দিক অন্ধকার যেন। মাথা তুলে বলল, মামার ওখানে দিয়ে এসো, ওখানেই থাকবো। নাহিদ মির্জা চাপা হাসলো। মেয়েটির বাড়িটা ছাড়তে কত তাড়া। জানি বাবা মায়ের প্রণয়ের সম্পর্কে ছিল, নানা তাদের মেনে নেয়নি। আমি কয়েকবার গেছি সে বাড়ি। শেষবার মামাকে বাবা মায়ের মৃত্যুর দিন দেখেছিলাম। আমি গেলে নিশ্চয়ই আমাকে ফেলে দিবেন না। নাহিদ মির্জা গম্ভীর মুখে বলে ওঠে, তারা তোমার কোনো খবর নেয়নি ইনায়া, তুমি চিন্তা করো না। আমি তোমার বিষয়টা মাথায় রেখে হোস্টেল বা অন্য ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে তুমি? আমি ইনায়াকে কিছুতে একলা ছাড়ব না। সোহানার কথায় বিরক্ত হয়ে গেলেন নাহিদ মির্জা। ইনায়া অবাক হলো। সোহানা মির্জা কঠিন স্বরে বললেন, তুমি ঘরে যাও ইনায়া, আমি তোমার বিষয় ভেবে দেখব। ইনায়া গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে ছাদে গেল। যেভাবেই হোক তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কি চাও তুমি সোহানা? সব কিছু কেন ঠিক মতো হতে দিচ্ছ না? এভাবে চললে নাভান আর ইনায়ার জীবনে কিছুই ঠিক হবে না। ইনায়া যেতে নাহিদ মির্জা সোহানাকে জিজ্ঞেস করলেন। রাগ হচ্ছে সে সোহানার প্রতি। এইভাবে জীবন চলতে পারে না। ইনায়ার কিছুই হবে না, তার জীবন আমি সুন্দরভাবে সাজিয়ে দেব। কিন্তু তোমার ছেলেটা আমার জানা নেই। সে নিজেই তার জীবন নরক বানিয়ে রেখেছে। আমি তো নাভানের জীবন ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু সে হতে দিল কই? 12 পাত্রে মুখ দেওয়া যার অভ্যাস। সোহানা রাগান্বিত হয়ে উঠে বলল প্রায়। নাহিদ মির্জা ক্রোধিত নয়নে তাকালো স্ত্রীর প্রতি।
কণ্ঠে আক্রোশ ঢেলে দিয়ে বলে ওঠে, তার জন্য তুমি দায়ী সোহানা, আর সাথে আমিও, যে ছেলেকে সঠিকভাবে গড়ে তুলতে পারিনি। নাভানের এই অবস্থার জন্য আমি দেই? তুমি কি করে বলতে পারলে? কেন বলতে পারবো না? ছোট থেকেই তুমি নাভানের প্রতি নিজের জেদ চাপিয়ে এসেছো। সব কিছুতেই নিজের জেদ। রাগকে প্রাধান্য দেওয়া ভালো নয় সোহানা। রাগান্বিত হয়ে উচ্চ স্বরে বলে উঠে নাহিদ মির্জা। তার মেজাজ বিগড়ে গিয়েছে প্রায়। সোহানা গম্ভীর মুখে অবাক হয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, আমি নিজের জেদ রাগ কখন তোমাদের উপর প্রয়োগ করেছি? আমার ছেলের বিগড়ে যাওয়ার দোষ আমার উপর দিও না। সোহানার চিৎকার পাশের রুমে থাকা নিপা আর নওয়াজ মির্জার কান অবধি চলে যায়। তারা দুজনেই বিষয় নিয়ে তাদের রুমের সামনে আসে। আয়েশা, ইনায়া, নিধি ও ঈশান ততক্ষণে চলে আসে, কারণ আজ পর্যন্ত সোহানা আর নাহিদ মির্জা দুজনেই নিজেদের সাথে উচ্চস্বরে কথা বলেনি। তাদের রুমের দরজা খোলা ছিল। নাহিদ মির্জা সোহানার কথার প্রেক্ষিতে ভয়ঙ্কর আক্রোশ নিয়ে বলে ওঠে, না, সেটা আর দেব না, কারণ আমিও সমান দোষী যে তোমার কথা শুনে নাভানকে কানাডায় পাঠিয়েছি, আর ভুল করেছি ইনায়ার সাথে তার বিয়ে দিয়ে। এইবার আমি সব ঠিক করব, আর ইনায়ার প্রতি কোনো দরদ দেখাবে না তুমি। ওদের জন্য যা করার আমি করব। কি করবে তুমি? হ্যাঁ, ওকে বাড়ি থেকে বের করে দেবে? তাহলে শুনে রাখো নাহিদ, আমি ইনায়াকে অন্য কোথাও যেতে দেব না। তাদের দুজনের বিষয় আমি দেখব। ক্রোধিতভাবে বলে ওঠেন সোহানা। নাহিদ মির্জা রাগের বশীভূত হয়ে সোহানার দিকে আঙুল তুলে বলে, কি দেখবে তুমি? তুমি ওদের কারোরই ভালো করতে পারবে না। ইনায়ারও না, আর রইল নাভান, তারও না, কারণ তুমি তার আসল মানও। বিস্ফোরণ মন্তব্য করে ঘর থেকে বেরিয়ে গেলেন নাহিদ মির্জা। এতক্ষণ বাড়ির প্রত্যেকটা সদস্য নীরব শ্রোতা হিসেবে ছিলেন, যেন কেউ কিছু বলতে পারল না। নাহিদ মির্জার কথায় সবাই অবাক হলেও অবাকের চরম পর্যায়ে চলে গেছে ইনায়া। নাভান সোহানার ছেলে নয়? সোহানা অবাক হয়ে তাকিয়ে রইলেন। সে নাভানের মা নয়, কথাটা বলতে পারলেন নাহিদ মির্জা। এত বছরের আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সব কিছুই কি ফিকে? সে কি সত্যিই নাভানের মা হতে পারেনি? অতীতের সে প্রায় ভুলে যাওয়া সত্য আবার তাকে মনে করিয়ে দিলেন নাহিদ মির্জা। মনে করিয়ে দিলেন তার এতদিন সে শুধু মায়ের অধিকার দেখিয়েছেন নাভানের ওপর। ধপ করে চেয়ারে বসে পড়লেন সোহানা। পাথর বনে গেছেন তিনি। নওয়াজ তার ভাইয়ের পিছনে ছুটলেন। আয়েশা আর নিপা সোহানার পাশে এসে দাঁড়ালো। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষায় খুঁজে পেলেন না তারা। আমি আসলে সৎমা, তাই না? আয়েশার দিকে তাকিয়ে করুণ গলায় বলে উঠলেন সোহানা। কাঁদলেন আয়েশা। সে জানে নাভান সোহানার কতটা আপন। তিনি ভীত গলায় বলে, তুমি নাভানের মা সোহানা, নাহিদের কথা মন থেকে ফেলে দাও। জানি তো সহজে রাগে না, রাগলে মাথা ঠিক থাকে না। বলে সোহানার মন ঠিক করার জন্য একটু চেষ্টা করলেন তিনি, কিন্তু সফল হলেন কই। মুহূর্তে কেঁদে ওঠেন সোহানা। ভেতরটা যেন নিঃশেষ হয়ে গেছে তার। ইনায়ার নিজের কাছে খুব খারাপ লাগছে, তার জন্য এত ঝামেলা। কি করে ঠিক করবে সব? নিধি মায়ের কান্না দেখে গুমড়ে কেঁদে উঠল। তার মায়ের কান্না সহ্য হচ্ছে না। বাবা কি করে তার মাকে এই কথা বলতে পারলো? নিধির পাশে দাঁড়ালো ঈশান। সে নিধিকে ধমক দিয়ে বলল, এমন সিরিয়াস মোমেন্টে তুই এই কমেডি সিন বানিয়ে দিলি গাধি। তোর কান্না দেখে আমার হাসতে মন চাচ্ছে। কান্নার বেগ বাড়িয়ে দিল নিধি। ঈশানকে জড়িয়ে ধরে হাতের পাশে নাক মুছে কাতর কণ্ঠে বলল, মাকে থামতে বলো ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে। এক সর্দি মুসলি আমার শার্টে, ছোট মাকে থামাবো। তার আগে তুই থাম গাধি, নাহলে পুরো মির্জাবাড়ি আজকে কমেডি হল হয়ে যাবে। ইনায়া পিছু ফিরে দৌড়ে নিজের ঘরে আসে। আর ভালো লাগছে না তার। যে করেই হোক তার এই বাড়ি ছাড়তে হবে, না হলে ঝামেলা মিটবে কম, বাড়বে বেশি। টেবিলের ওপর নাভানের হাস্যোজ্জ্বল একটি ছবি রাখা। সেখানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ইনায়া। হঠাৎ মনে আসে নাভান সোহানার ছেলে না হলে কার ছেলে? ইনায়ার মনে হয় সে না জানলেও হয়তো বাড়ির সবাই সত্যটা জানে। আচমকা একটা জিনিস মনে আসতে ইনায়া ঝটপট করে আলমারির কাছে যায়। সেখান থেকে বের করে একটা ডায়েরি। ইনায়ার মামা মিজানুল করিম তার মা বাবা এর লাশ দাফন করে শেষবারের মতো ইনায়ার সাথে দেখা করতে এসেছিল। তখন কান্নারত ইনায়া মামার সাথে ভালো করে কথা বলতে পারেনি। মিজানুল করিম তাকে একটা নাম্বার লিখে দিয়ে বলেছিলেন কখনো দরকার পড়লে এই নাম্বারে যোগাযোগ করতে। এটা তার ছেলের নাম্বার। সে প্রায় সময় ঢাকার বাইরে থাকেন। ইনায়া ভালো মতো নাম্বারটায় চোখ বোলায়, তারপর বিড়বিড় করে পরে সেটা ফাহাদ করিম। ইনায়া ভালো করে নামটা আওড়ায়। তাকে এই ফাহাদ করিমের সাথে দেখা করতে হবে। সে তার মামার ছেলে। ফোনটা বের করে নাম্বারটা ঠুকে ফোন লাগালো ইনায়া। নিজেই ব্যবস্থা করবে সব। মিটিং করে রাতের
মিটিং করে রাতের ডিনার শেষে রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ায় নাভান। সাফরান গেছে পার্কিং প্লেস থেকে গাড়ি ঘোরাতে। কনকনে ঠান্ডা বাতাস বইছে, রাতের দিকে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। মোবাইলের সময় দেখল নাভান, স্থানীয় সময় 9টার উপরে। লক স্ক্রিনে একটা হাস্যোজ্জ্বল পরিবারের ছবি ভেসে ওঠে। নাভান খানিকটা অন্যমনস্ক হলো। এই 9 মাসে বাবা মায়ের সাথে তার বাড়ির কারোর সাথে কথা হয়নি, শুধু আশু বাদে। হেসে ওঠে নাভান। দাদি তাকে একটু বেশি ভালোবাসে। ইদানিং মায়ের কথা মনে হয় নাভানের, তবু নিজের ইগোকে মানাতে পারে না সে। মা যখন তাকে বোঝেনি, সে কেন বুঝতে যাবে? যার তার সাথে ধরে তাকে বিয়ে করিয়ে দিল। উচ্চ মাধ্যমিক পড়ুয়া কোনো মিডল ক্লাস ঘরের মেয়ে, মানতে পারেনি সে। আয়েশা মির্জার থেকে বাড়ির সব খবরই রাখে নাভান। সামনের মাসে বিডি যাবে সে, আচমকা পিছন থেকে কেউ জড়িয়ে ধরতে ধ্যান ভাঙে তার। হতবাক হয়ে পিছনে তাকাতেই ও দিদিকে দেখতে পায় নাভান। রেগে কঠিন একটা গালি মুখে আনতে গিয়েও গিলে নেয় সেটা। ততক্ষণে সাফরান গাড়ি নিয়ে হাজির, কিন্তু সে গাড়ির ভেতরেই বসে রইল। স্যার আর তার ঢঙ্গি পার্টনারের কথা শুনতে নারাজ সাফরান। নাভান নিজেকে সামলে নিল, নাক টেনে আশেপাশে তাকিয়ে অদিতির দিকে কঠিন দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করে, কি চাই? নাভান, প্লিজ একটা কথা শোনো আমার, আর একটা সুযোগ দাও আমাকে। কিসের সুযোগ? নাভান ভ্রু কুঁচকে অদিতির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। অদিতি অনেকটা বিচলিত মুখে মলিন হয়ে বলে ওঠে, আমাদের সম্পর্কের এইভাবে হঠাৎ করে কী সব হয় বলো? 2 বছরের রিলেশন আমাদের। নাভান বিরক্তি নিয়ে মাথার হুডি ফেলে চুলগুলো হাত দিয়ে পিছনে ফেলে তপ্ত কণ্ঠে বলে ওঠে, লিসেন অদিতি, আমি রাস্তায় দাঁড়িয়ে তোমার সাথে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। এখনই যাও এখান থেকে, আমার মাথা নষ্ট করো না।